প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের জাতীয় এবং আন্তর্জাতিক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি জাতীয় আয়োজনে কি কি থাকছে। সবার আগে দেখতে পাবেন সংসদে যেতে বিএনপির নতুন 5টি শর্ত। দেখুন কি কি শর্ত সাপেক্ষে সংসদে যাচ্ছে বিএনপি। এরপর রয়েছে সমঝোতা না হলে কারাগারেই ফিরতে হচ্ছে বেগম খালেদা জিয়াকে। এখন দেখুন আন্তর্জাতিক আয়োজনে কি কি থাকছে। লোকসভা নির্বাচনে বাংলাদেশের সমর্থন কার পক্ষে, বিজেপি নাকি কংগ্রেস? দেখুন বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় ঐক্যফ্রন্ট মোদীকে কেন সমর্থন করছে। এবং সবশেষে রয়েছে লোকসভা নির্বাচনে 5টি এক্স ফ্যাক্টর কি কি। এখন দেখুন বিস্তারিত। শর্ত পাল্টা শর্তের খেলা চলছে। খালেদা জিয়ার প্যারোলের ব্যাপারে সরকার বিএনপিকে 5টি শর্ত দিয়েছে। এবার সংসদে যাওয়ার ব্যাপারে বিএনপি সরকারকে 5টি শর্ত দিল। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে তারা সরকারের কাছে 5টি শর্ত দিয়েছে। এই 5টি শর্ত পূরণ হলে তারা সংসদে যাবে এবং সংসদ সদস্য হিসেবে বিএনপির যেই 6 জন নির্বাচিত হয়েছিল তারা শপথ নিবেন এবং সংসদে যোগদান করবেন। যদি এই শর্ত মানা না হয় তাহলে তারা সংসদে যাবেন না। উল্লেখ্য যে যারা নির্বাচিত হয়েছেন তারা যদি 30 এপ্রিলের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করেন তাহলে তাদের আসনগুলো শূন্য ঘোষিত হবে। সেখানে উপনির্বাচনের ব্যবস্থা করতে হবে। উপনির্বাচন যদি হয় তাহলে সংসদ থেকে বিএনপি অংশগ্রহণমূলক নির্বাচনের যেই শর্ত পূরণ করে সংসদে উপস্থিত হতে চেয়েছিল সেই শর্তটি লঙ্ঘিত হবে। আওয়ামী লীগ বা একদলীয় ঘরানার সংসদ হিসেবেই এটা প্রতিষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে গতরাতে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে 5টি শর্ত দেওয়া হয়েছে সংসদে যাওয়ার জন্য। এই 5টি শর্ত হলো: 1. খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করতে হবে, তবে সেই মুক্তি প্যারোল নয়, জামিন দিতে হবে। 2টি মামলায় জামিন বাকি আছে, এই 2টি মামলায় সরকার আপত্তি বা বিরোধিতা করবে না। 2. তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে যেই কূটনৈতিক উদ্যোগ সরকার গ্রহণ করেছে সেই উদ্যোগ সরকার বন্ধ করে দিবে এবং তারেক জিয়া লন্ডনেই অবস্থান করবেন। 3. বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে যেই সন্ত্রাস, অগ্নিসংযোগ সহ বিএনপির ভাষায় যে গায়েবী মামলা তা প্রত্যাহার করতে হবে। 4. বিএনপির যেই আটক নেতাকর্মী আছে সেই আটক নেতাকর্মীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। 5. বিএনপির জন্য রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। সভা সমাবেশ সহ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যে সমস্ত অধিকার ভোগ করে সেই অধিকারগুলো দিতে হবে। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন যে সরকার যদি বিএনপির এই 5টি শর্ত পূরণ করে সেক্ষেত্রে বিএনপি সংসদে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করবে। তবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপির নির্বাচিত 5 জনই সংসদে যেতে আগ্রহী। তারা দলের মহাসচিবের কাছে এ ব্যাপারে চাপও দিচ্ছে। অন্য একটি সূত্র বলছে যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংসদে যেতে আগ্রহী, কিন্তু দলের চাপে এ ব্যাপারে মুখ খুলতে তিনি রাজি হচ্ছেন না। তবে তিনি চাইছেন দল যেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়। দল সিদ্ধান্ত নিলে তিনি আপত্তি করবেন না। 30 ডিসেম্বর নির্বাচনের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চোখে ভিলেনে পরিণত হয়েছেন। অনেকেই মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সাথে আতাত করে নির্বাচন করেছেন এবং এই নির্বাচনী ফলাফলের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দায়ী। এই প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে যাওয়া না যাওয়া নিয়ে কোনো অবস্থান ব্যক্ত করছেন না। তিনি মনে করছেন যে যদি দলের মধ্যে একটি চাপ সৃষ্টি হয় সেক্ষেত্রে তিনি সংসদে যেতে পারবেন। তবে তিনি বিএনপি নেতৃবৃন্দকে বলেছেন সংসদে যাওয়া নিয়ে সরকারের সঙ্গে দর কষাকষি করা যেতে পারে। এই দর কষাকষি করে বিএনপি অনেক কিছুই হাসিল করতে পারে, সেজন্যই কালক্ষেপণ করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে 5 দফার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেওয়া হয়নি। সরকারের প্রভাবশালী এক মন্ত্রী বলেছেন এই ধরনের শর্ত মেনে বিএনপিকে সংসদে নেয়ার চিন্তাভাবনা আওয়ামী লীগের নেই। সরকার মনে করছে যে বিএনপি যদি সংসদে না আসে তাহলে বিএনপিকে তার করুণ পরিণতি বরণ করতে হবে। বিএনপি যদি সঠিক রাজনৈতিক ধারা বুঝতে পারে তাহলে অবশ্যই তারা সংসদে আসবে। এখন দেখুন সমঝোতা না হলে কারাগারেই ফিরতে হচ্ছে বেগম খালেদা জিয়াকে। সমঝোতা না হওয়ায় খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো হতে পারে। বেগম খালেদা জিয়াকে গত 1 এপ্রিল নাজিমুদ্দিন রোডের বিশেষ কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে একটি মেডিকেল বোর্ডের অধীনে তাকে চিকিৎসা করা হচ্ছে, কিন্তু একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে তার তেমন কোনো চিকিৎসা হচ্ছে না। বিএনপির নেতারাও বলছেন বেগম জিয়ার কোনো চিকিৎসাই হচ্ছে না। বিএসএমএমইউ এর চিকিৎসকরা জানাচ্ছেন নিয়মিত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তার এখনই দ্রুত চিকিৎসার কোনো অসুখ নেই। তার যে সমস্ত শারীরিক সমস্যা আছে সেগুলোকে নিয়মিত জীবনযাপনের মাধ্যমেই প্রতিরোধ করতে হবে। তার উচ্চ ডায়াবেটিস আছে, পাশাপাশি ব্যথাজনিত সমস্যাও রয়েছে। এর জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার দরকার, তবে সেটা হাসপাতালে রেখে করতে হবে এমনটা তারা মনে করছেন না। এদিকে সরকারের একাধিক সূত্র বলছে বিএনপির সঙ্গে একটা সমঝোতার অংশ হিসেবেই বেগম খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নিয়ে আসা হয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া এখন প্যারোলে রাজি নন। বিএনপির নেতারাও এখন প্যারোলের দাবি নিয়ে সরকারের কাছে দেন দরবার করছেন না। কাজেই বেগম খালেদা জিয়াকে আবার কারাগারে ফেরত নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে পহেলা বৈশাখের পর বেগম খালেদা জিয়াকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হতে পারে। এখন দেখুন ভারতের লোকসভা নির্বাচনে বাংলাদেশের সমর্থন কার পক্ষে, বিজেপি নাকি কংগ্রেস? দেখুন বিএনপি, আওয়ামী লীগ এবং
এবং জাতীয় ঐক্যফ্রন্ট মোদীকে কেন সমর্থন করছে? আজ থেকে শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। প্রতিবারই যখন ভারতের নির্বাচন অনুষ্ঠিত হয় তখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন মুখিয়ে থাকে ভারতের দিকে। ভারতের নির্বাচনে কোন দল ক্ষমতায় এলো তার উপর রাজনৈতিক অনেক কিছুই নির্ভর করছে বলে কিছুদিন আগেও মনে করতেন এদেশের রাজনীতিবিদরা। 2014 সালে ভারতের লোকসভা নির্বাচনের সময় বিজেপিকে প্রকাশ্যে সমর্থন করেছিল বিএনপি। বিজেপি যখন নির্বাচনে বিজয়ী হয়েছিল তখন বিএনপির নেতারা মিষ্টি বিতরণ করেছিল। তারা মনে করেছিল বিজেপি সরকার ক্ষমতায় এলে ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের যে মধুর সম্পর্ক তার পরিসমাপ্তি ঘটবে। বিজেপি আওয়ামী লীগকে প্রশ্রয় দিবে না। দ্রুতই আওয়ামী লীগ সরকারের পতন হলে জাতীয় নির্বাচন হবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নরেন্দ্র মোদী আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে গত 5 বছরে বিজেপি সরকারের আমলে আওয়ামী লীগের যে সম্পর্কের উন্নয়ন ঘটেছে ভারত কিংবা কংগ্রেসের সঙ্গেও কোনো আমলে এতটা হয়নি। একমাত্র 72 থেকে 75 সালে বঙ্গবন্ধুর শাসনামল ছাড়া দুদেশের স্বার্থ সংশ্লিষ্টতা এতটা উষ্ণতা অবস্থান বিরাজ করেনি। শুধু রাজনৈতিক বিশ্লেষকরা নয়, যে কোনো দেশের কূটনীতিকরাও বলছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন অন্য যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত উষ্ণ, আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ। এই ব্যাপারটি দুদেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরাও স্বীকার করেন। নরেন্দ্র মোদী কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে বলেছিলেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আজ বিশ্বে বন্ধুপ্রতিম দেশের রোল মডেল। তিনি বলেছেন যে এই সম্পর্ক এখন নতুন উচ্চতায় উপনীত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ যে কারো সঙ্গে শত্রুতা নয়, সকলের সঙ্গে বন্ধুতা। সেই আদর্শ মেনে প্রতিবেশী ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছেন। দুই দেশের কেউই চায় না যে এই সম্পর্কের অবনতি ঘটুক, বরং এই সম্পর্ক যেন আরো এগিয়ে যায় সেটাই চাইছেন তারা। যদিও কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তারপরেও বিজেপির সঙ্গে গত 5 বছরে নরেন্দ্র মোদীর কারণেই বাংলাদেশের ভারতের সম্পর্ক এক নতুন মাত্রা পেয়েছে বলে কূটনৈতিক মহল মনে করছেন। এরই প্রেক্ষাপটে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অনেকটাই নির্লিপ্ত এবং নিশ্চিন্ত। কারণ আওয়ামী লীগ জানে যেই ক্ষমতায় আসুক না কেন ভারত বাংলাদেশের সম্পর্ক একই পথে হাঁটবে। গত বছর ভারতের নির্বাচনের ব্যাপারে বিএনপির ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকলেও এবার সেই উৎসাহ উদ্দীপনা নেই। বিএনপির একজন নেতা বলেছেন ভারতে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক রাখবে। তিনি বলেন যে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক পুরনো এবং দীর্ঘ ঐতিহাসিক। আবার এখন বিজেপির সঙ্গেও তাদের বাণিজ্যিক এবং স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক তৈরি হয়েছে। কংগ্রেস এবং বিজেপির বাইরে তৃতীয় কোনো শক্তি ভারতের নির্বাচনে জয়ী হবে এমন কোনো সম্ভাবনা নেই। কাজেই ভারতের নির্বাচন নিয়ে বিএনপির লাভ ক্ষতির হিসেব না করাই সমীচীন হবে। বিএনপি মনে করছে যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাদের নতুন সম্পর্কের ক্ষেত্র তৈরি হবে। আর যদি কংগ্রেস আসে তাহলে তো কথাই নেই। বিএনপি আবার এই নির্বাচনের ব্যাপারে নিরাসক্ত মনোভাব দেখাচ্ছে এবং এই নির্বাচনের ফলাফলের ব্যাপারে উদাসীন। বিএনপির একজন নেতা মনে করছেন যে বিএনপি ভারত বিরোধী মনোভাব ত্যাগ করে রাজনীতিতে তোষামোদের নীতি গ্রহণ করেছে, এটা বিএনপির সমর্থক ভোটাররা পছন্দ করছেন না। বিএনপির ভেতর থেকে চাপ আছে তারা যেন অবিলম্বে ভারতের তোষণ নীতি পরিবর্তন করে ভারত বিরোধী অবস্থান নেয়। কিন্তু বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে সেরকম কোনো সম্ভাবনা নেই। কারণ বিএনপির নীতি নির্ধারকরা জানেন ভারতকে অসন্তুষ্ট করে বাংলাদেশের রাজনীতিতে আর যাই হোক ক্ষমতায় আসা যাবে না। সে কারণে বিএনপি এবার ভারতের নির্বাচন নিয়ে সমঝে চলার নীতি অনুসরণ করছে। অন্যদিকে ছোট ছোট রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টি বামফ্রন্ট তারাও এই নির্বাচনে পর্যবেক্ষণ করছে। যদি বামফ্রন্টের দিক থেকে চিন্তাভাবনা হলো বিজেপির মাধ্যমে মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে, তারপরেও এটা প্রকাশ্যে বলতে নারাজ। অন্যবার ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশের যেমন জল্পনা কল্পনা থাকতো এবার কোনোটাই নেই, বরং রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে ভারতের নতুন সরকার কে হবে তাকে বরণ করে নিতে এবং সেটা জানা যাবে আগামী 29শে মে। সবশেষে দেখুন লোকসভা নির্বাচনে 5টি এক্স ফ্যাক্টর কি কি। আজই শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশটির নির্বাচনকে জনগণের রায় প্রকাশের এক মহোৎসব হিসাবেই দেখা হয়। কিন্তু বর্তমান বিশ্বের অন্য সব দেশের মতো ভারতের নির্বাচনেও জনগণের রায়কে প্রভাবিত করে কিছু এক্স ফ্যাক্টর। বলা হয় এই এক্স ফ্যাক্টরে যারা কর্তৃত্ব নিতে পারে ভোটের বাক্সে জয় তাদেরই হয়। যেমন দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশেই সেনাবাহিনী জনগণের মতামতকে নিয়ন্ত্রণ করতে কলকাঠি নাড়ে। ভারতে অবশ্য সেনাবাহিনী কখনোই এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেনি। কিন্তু তার মানে এই নয় যে দেশটির নির্বাচনে জনগণের ভোটকে কেউ নিয়ন্ত্রণ করে না। চলুন জেনে নেই ভারতের নির্বাচনে এক্স ফ্যাক্টর কোনগুলো। কাশ্মীর। ভারতের নির্বাচনে কাশ্মীর অবশ্যই একটি বড় ইস্যু। বলা হয় দশকের পর দশক ধরে কাশ্মীরে হানাহানির একটাই কারণ, তা হলো ক্ষমতাসীন দলগুলো কাশ্মীরকে কাজে লাগিয়ে নির্বাচনে জয় পেতে চায়। কাশ্মীরে কোনো সন্ত্রাসী হামলা হলে পাকিস্তানের দিকে অভিযোগের আঙ্গুল তোলা হয়, দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এই পরিস্থিতি থেকেই ফায়দা তুলতে চায় দলগুলো। এবারেই যেমন পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের উপর একের পর এক তোপ গেঁথেছেন মোদী। এরই মাধ্যমে তিনি নিজের পক্ষে ভোট টানতে চেয়েছেন। গোয়েন্দা সংস্থা। ভারতের সরকারি বেসরকারি গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে বলে ধারণা করে অনেকে। বিজেপি গোয়েন্দা সংস্থাকে হাত করে দেশের ক্ষমতায় এসেছিলেন এমন
অভিযোগও শোনা যায়। এসব অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দেওয়ারও কোনো উপায় নেই, কারণ যে কোনো দেশের গোয়েন্দা সংস্থার কাছে অনেক তথ্য থাকে। তারা চাইলেই সেগুলো নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করে নির্বাচনে প্রভাব ফেলতে পারে, আবার এমন পরিস্থিতিরও সৃষ্টি করতে পারে যাতে করে জনগণ তাদের পছন্দের দলকে বেছে নিতে বাধ্য হয়। দ্রব্যমূল্য। ভারতের নির্বাচনে দ্রব্যমূল্য একটা বড় ফ্যাক্টর। বাংলাদেশে যেমন কোনো পণ্যের মূল্য যতই বাড়ুক না কেন জনগণ চুপচাপ থেকে সেটাকে মেনে নেয়, আবার গ্যাস বা বিদ্যুতের মূল্য বাড়ানোর হলেও জনগণ খুব বেশি প্রতিবাদ করে না। কিন্তু ভারতে তেমনটা নয়। সেখানে কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য অথবা গ্যাস বা বিদ্যুতের মূল্য 10 পয়সা বাড়ানো হলেও জনগণ দেশ অচল করে দিতে পারে। এ কারণে কোনো সরকারের আমলে যদি দ্রব্যমূল্য বেড়ে যায় তাহলে ভোটের বাক্সে এর বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হয়। আইন বা নীতিমালা। সরকারের গৃহীত কোনো আইন বা নীতিমালাও নির্বাচনে এক্সপেক্টর হয়ে উঠতে পারে। এবার যেমন নরেন্দ্র মোদীর নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ব্যাপক শোরগোল উঠেছে, আবার গরু বিক্রি এবং জবাই বন্ধে মোদী সরকার কঠোর নীতি গ্রহণ করেছে। এসব বিষয় নির্বাচনে এক্সপেক্টর হয়ে উঠতে পারে। অর্থনীতি। অনেকেই বলে থাকেন ভারতীয়রা জাতে মাতাল তালে ঠিক, অর্থাৎ ভারতীয়রা যতই হুজুগে নাচুক না কেন শেষ পর্যন্ত তারা নিজেদের জন্য যেটা ভালো সেটাই বেছে নেয়। এজন্য ভারতের নির্বাচনের অন্যতম একটি ফ্যাক্টর হলো দেশের অর্থনীতি। যে সরকারের আমলে দেশের অর্থনীতি অগ্রগতি বাধাগ্রস্ত হয়, নির্বাচনে জনগণের ভোট তাদের বিপক্ষেই যায়।